স্যাটেলাইট থেকে মানে আপনি টোটাল ভিজিবিলিটি, এবং এটা আমরা প্রথম লক্ষ্য করেছি এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে দিয়ে। ইউক্রেনকে আমেরিকা সম্পূর্ণভাবে সাহায্য করছে, আর রাশিয়া তার নিজের টেকনোলজি অর্থাৎ নিজের স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে। তো এখন এই যে যে আক্রমণ করার কথা বলা হচ্ছে এয়ারবোর্ন ট্রুপস দিয়ে, এটা খুব কঠিন হবে এবং তারা দাঁড়াতেই পারবে না, কারণ প্রত্যেকটা মুভমেন্ট তারা ওই একেবারে দেখতে পাবে। সুতরাং এটা খুব কঠিন হবে, অনেক জনক্ষয় হবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে ট্রাম্প সাহেব সে 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ওনার কথার কিন্তু কোনো ধারাবাহিকতা নাই। একবার সবকিছু ধ্বংস করে দিবে, আবার তার শর্তে রাজি হতে হবে, কিন্তু উনি এ পর্যন্ত তার কোনো শর্তই গ্রহণযোগ্য হয়নি। ইরান দিনে দিনে আপনার শক্তিশালী হচ্ছে। এই যে আপনি বললেন যে মিলিশিয়াদেরকে মোবিলাইজ করছে, চেচেন থেকে তো এটা তো হিসাবে ছিল না। এখন চেচেনরা যদি আসে ভালো কথা, না আসলো ইরাক অলরেডি মোবিলাইজড আপনার। এবং এবং এমনও বলা যাচ্ছে যে ইরাক তো ওই কুয়েত তো ইরাকের অরিজিনাল অংশ ছিল এক সময়, এবং সাদ্দাম হোসেন তো 1991 সালে এটা কুয়েতকে তাদের প্রদেশ হিসেবে ঘোষণা করেছিল, তার ফলেই তো ওই যুদ্ধটা হয়। এখন এই ইরাক কুয়েতের পাশেই সব কাছের যে এলাকাটা দক্ষিণ ইরাক, এই জায়গায় কিন্তু শিয়াদের বসবাস বেশি। সুতরাং কুয়েতের ওদিকে নড়াচড়া করার সুযোগ একটু সীমিত। কুয়েত তার নিজের স্বার্থেই ওই যে অনেক কিছু সীমিত করে ফেলবে, নাহলে কুয়েতের খবর আছে। কারণ কুয়েতের জনসংখ্যা কম এবং রাস্তা এমনই, ও ইরাকিরা চারদিক থেকে সমুদ্র হতেও আসতে পারে, আবার স্থলপথেও আসতে পারে। সুতরাং ওই জায়গায় পরিস্থিতি, অর্থাৎ ইরান এইভাবে তার সক্ষমতা চারিদিকে বিস্তৃত করেছে। মোদ্দা কথা হচ্ছে এটা। তো আচ্ছা, আরেকটা হচ্ছে তবে ট্রাম্পের যে লক্ষ্য, উনি তো তার আপনি দেখবেন যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী এখন মানে মানে যুদ্ধমন্ত্রী যাকে বলা আছে, উনি একরকম কথা বলেন এবং অন্যান্য জন একরকম কথা বলে, এবং তাদের ভিতরে মানে কোনো একটা সুষ্ঠু পরিকল্পনা বা ধারাবাহিকতা এই ধরনের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। তো এর আগে এই মধ্যপ্রাচ্যে ইরাকে এবং আফগানিস্তানে যখন যুদ্ধ করছে, তখন হয় জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে, অথবা ওই যে কোয়ালিশন অফ উইলিং, মানে এক মতাদর্শের লোকগুলো একসাথে হয়েছিল। কিন্তু এই জায়গায় শুধু আমেরিকা এবং ইসরায়েল ছাড়া কেউ নাই। এখন এই দুইজন, তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আরেকটা জিনিস হচ্ছে, দুইজন অদৃশ্য প্লেয়ার খুব মানে কার্যকরী ভাবে খেলছে, কিন্তু তাদেরকে আপনি দোষ দিতে পারবেন না। যেমন চীনের বেডু স্যাটেলাইট কনস্টেলেশনের মাধ্যমে ব্যাটল ভিজিবিলিটি যেটা পাচ্ছে, এটা কিন্তু সিভিলিয়ান ইউজও আছে এবং মিলিটারি ইউজও আছে, এবং এটা অত্যন্ত সূক্ষ্মভাবে ইরান তার মিসাইল দিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এটার জন্য তারা প্রস্তুত ছিল না। ওই যে আমরা আলোচনা করলাম, আমাদের মিঠু ভাই বললেন যে ওই AWACS বিমানের কথা, তারপর হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কারের কথা বললেন। তো এইগুলো একেবারে অনেকটা ওই দেখে দেখে মারা খেলোয়াড় বলছেন, একজন আরেকজনকে মানে দুজন অদৃশ্য খেলোয়াড় বলছেন, দুজনের মধ্যে। জি জি জি, একজন হচ্ছে চীন, আরেকজন রাশিয়া। তো এখন আপনি ঠিক এই জায়গাটা একটু কমা দেন, চিন্তা করে দেখেন যে আমরা গত শতাব্দীর শেষের দিকে দেখলাম, যখন রাশিয়া আফগানিস্তানে আসলো, তখন আফগানিস্তানে অন্যান্য শক্তিগুলো এমন ভাবে প্রক্সি দিয়ে তাদেরকে ধরে বসলো যে যাতে রাশিয়ার ওখানেই তার মানে অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে যায়। আমেরিকা, ভিয়েতনাম এবং আফগানিস্তানে তাদের অনেক খরচ হয়েছে, ইরাকে খরচ হয়েছে, কিন্তু সেই আমেরিকা 30 বছরের আগের বা 20 বছরের আমেরিকা আর আজকে
2026 সালে আমেরিকার মধ্যে পার্থক্য আছে। তাদের কত ট্রিলিয়ন ডলার মানে ঋণ হচ্ছে দেখেন, এবং এটা প্রত্যেক বছর 3 থেকে 4 ট্রিলিয়ন ডলার বেড়ে যাচ্ছে স্বাভাবিক অবস্থায়। আর এখন যুদ্ধ অবস্থায় বলা হচ্ছে প্রায় 2 বিলিয়ন ডলার প্রতিদিন তার খরচ হচ্ছে। এই জন্য 200 বিলিয়ন ডলার বোধহয় তারা নতুন বাজেট বরাদ্দ চেয়েছে। এই জায়গায় খুব একটা বেশি সাড়া পাচ্ছে না, কারণ আমেরিকা নিজের আর্থিক অবস্থাও খুব ভালো না। আমেরিকাতে তেলের দাম বেড়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, যুদ্ধ হচ্ছে এতে হরমুজ প্রণালীতে, আর তেলের দাম বেড়ে গেছে আমেরিকাতে, যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল না। ইতিমধ্যে আমেরিকা যে ডলার, পেট্রো ডলারের যে প্রভাবটা ছিল সেটা কমে গেছে। এখন ইরান খুব টেকনিক্যালি যে কাজটা করছে, যে তুমি যদি ইউয়ানে তেল ক্রয় করো তাহলে তুমি এখান দিয়ে যেতে পারো। সুতরাং হরমুজ প্রণালী কিন্তু বন্ধ নেই। হরমুজ প্রণালী এখন তারা ফিল্টারিং করে পাঠাচ্ছে, সীমাবদ্ধ করা হয়েছে, সীমিত করা হয়েছে। জি, অথচ এই 28 ফেব্রুয়ারির আগে এই হরমুজ প্রণালী কিন্তু উন্মুক্ত ছিল। সুতরাং যুদ্ধের যৌক্তিকতা, একটা জিনিস বুঝতে হবে, কোন যুদ্ধের আপনি যদি যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে না পারে তাহলে জনসমর্থনও পাবেন না, আর যারা যুদ্ধ করতে যাবে সেই সৈন্যদের মনোবলও ভেঙে পড়বে। তো আমেরিকা এখন এই মানে দোদুল্যমান অবস্থায় আছে। আরেকটা ফ্যাক্টর কাজ করছে, প্রচার মাধ্যমগুলো সব তো পশ্চিমা গণমাধ্যমের মধ্যে আমরা বেশিরভাগ যে খবরগুলো পাই, তো তারা আমেরিকার এই জিনিসটা অপছন্দ করলেও ঠিক বলছে না যে আমেরিকা খুব খারাপ কাজ করছে। এই কথা বলা লোকের সংখ্যা কিন্তু কম। সুতরাং খবরগুলো আমরা প্রকৃত আমেরিকার ক্ষয়ক্ষতি আমরা জানতে পারছি না। এবং ট্রাম্প সাহেব কি বলছেন, একদিক দিয়ে ভালো হয়েছে যে উনি এই গত 4 সপ্তাহে কতবার যে কি বলেছেন, এবং একটার সাথে আরেকটার সাথে কত অসঙ্গতি, এবং এত ফিল্টারিং হওয়ার পরেও আপনার এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে খবরগুলো পাওয়া যাচ্ছে তার যদি আংশিকও সত্যি হয়, তাহলে আমেরিকার খবর আছে এবং সম্ভবত তারা খুব বিব্রতকর অবস্থায় আছে, মুখে যতই বলুক। আর এখন যেটা বলা হচ্ছে যে ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে, এবং রাশিয়া এবং চীন এই একটা সুযোগ পেয়েছে যে আমেরিকাকে মোটামুটি একটু ধসিয়ে দেওয়ার জন্য। এটা ক্রুড ফর্মে বললাম, কিন্তু বাস্তব হচ্ছে এটা। ধন্যবাদ আপনাকে।